অলিন্দে গোধূলি পর্ব ১৩ দ্বিতীয়াংশ লিখেছেন অদ্রিকা চৌধুরী তিহু। তোর ভাইটাকে এখনই ১ কাপ গোলাপ জল খাইয়ে দেই, না হলে আজ রাতেই কারো গলায় মালা উঠে যেতে পারে। পিহুর ডান হাতের পিঠে লতানো রেখা প্রায় শেষ। ইথি নিখুঁত হাতে শেষ দাগটি টানছিল তখন। এতক্ষণ ঠোঁট টিপে সাহাজ আর ইথির বাক্য আলাপ চুপচাপ শুনে যাচ্ছিল পিহু। মাঝে মধ্যে হেসে ফেলছিল নিঃশব্দে, আবার কখনো স্থির চোখে পর্যবেক্ষণ করছিল দুইজনকে। ইথির উক্ত বাক্য শুনে একেবারে হাসি পেয়ে যায় তার। চোখ নামিয়ে মিটমিট করে হেসে ফেলল সে। গলা নিচু করে একই রকম ফিসফিসিয়ে বলল, চিন্তা করিস না, মালা তুই ছাড়া আর কারো গলায় উঠবে না। ডিজাইনের শেষ রেখা টানার মুহূর্তে তবদা খেয়ে যায় ইথি। গুল চোখে পিহুর দিকে তাকিয়ে রইল সে। আচমকা শরীর জুড়ে অজানা বিদ্যুৎ খেলে গেল। বিস্ময় ভরা নয়নে মুখ অবয়বে একঝাঁক প্রশ্ন ছড়িয়ে পড়েছে যেন। মানে, কি বললি তুই? এত মানে বুঝাবার সময় নেই, পরে বুঝবি। তুই জলদি কর, সন্ধ্যা হয়ে আসছে তো। ইথি ধীরে ধীরে পিহুর বাম হাতটা তুলে নেয়। সেখানে বিশেষ কিছুর জন্য অল্পখানিক জায়গা ফাঁকা রেখেছিল সে। মুখ তুলে পিহুর দিকে একবার চাইল, তারপর বলল, ভাইয়ার নাম লিখব আমি এখানে। কিছুক্ষণ চুপ করে রইল পিহু। আকাশে আঁধার নামছে। পিহু মুখ ফেরালো সেদিকে। পাখিরা ডানা মেলে যার যার নীড়ে ফিরে যাচ্ছে। ইথি ধীরে ধীরে হেনা ডুবিয়ে নামের আদ্য অক্ষর আঁকতে শুরু করল। প্রথমে ত, তারপর দন্ত ন এবং অবশেষে অন্তস্তীয় লিখে নাম লেখার সমাপ্তি ঘটাল। পিহু চোখ বন্ধ করল এক মুহূর্ত। হাতের রেখায় তার তনয়ের নাম লেখা হয়েছে। এটাই তো নিয়ম, নববধূদের হাতের তালুতে স্বামীর নাম লেখা হয়। তারপর মেহেদির রং পর্যবেক্ষণ করে বলা হয় স্বামী কতটুকু ভালোবাসবে। তবে এতটুকু সে জানে, কখনো যদি হৃদয়ের নাম লেখার সুযোগ থাকত, পিহু কখনো তনয়ের নাম লিখত না। লিখবেই বা কেন? তার মধ্যে বিন্দুমাত্র অনুভূতি কাজ করছে না। যা আছে সেগুলো কেমন তিক্ততায় ভরা। আর কতক্ষণ? ২৪ ঘন্টা? উহু, আরও কম সময়। হাতে গোনা কয়েক ঘন্টা, তারপর সে একেবারে চলে যাবে এ বাড়ি থেকে। কত অল্প সময়ে সব ঘটে যাচ্ছে পিহুর জীবনে। যেন একটু নিঃশ্বাস নেওয়ার মুহূর্ত বাদে সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। সন্ধ্যার ধূসর আলো ছাদে বসে আছে নিঃশব্দে। চারিদিকে ঝিকিমিকি আলো জ্বলে উঠছে, যেন আকাশের তারা মাটির কাছাকাছি এসে হলদে বাতিতে গা লুকিয়েছে। মেহেদির ঘ্রাণ আর হলুদ বাটার ঘ্রাণ লেগে আছে বাতাস জুড়ে। পিহু শাড়িটা পাল্টে এসে বসেছে। গাঢ় সবুজ রঙের জামদানি পরেছে হলুদের প্রোগ্রামের জন্য। ছাদে যে দোলনাটা বসানো হয়েছিল সেখানে বসে কয়েকটা ছবি তুলে নিচ্ছিল পিহু। অতিথিরা আসা শুরু করলে আসনে বসে যাবে। অতিথি বলতে ঘরের মানুষই আসবে। তনয়দার বাড়ি থেকে কয়েকজন এসে ডালা দিয়ে গিয়েছে বিকেলবেলা। তখনই অল্প একটু হলুদ ছুঁয়ে দিয়েছিল তারা পিহুর কপালে। সাহাজ গেটের সামনে দাঁড়িয়ে পায়চারি করছে। গত ১০ মিনিট যাবৎ যে ব্যক্তির জন্য সে অপেক্ষা করছে তার আসার নামই নেই। হুট করে তনয় কল দেয় সাহাজকে। তার একান্ত ইচ্ছে সে পিহুর হলুদে আসবে, বউকে দেখবে, আলতো হাতে হলুদ ছোঁয়াবে। ইচ্ছেটা সাহাজ ছাড়া আর কেউ পূরণ করতে পারবে না। আর কাউকে বলতে সে ভরসাও পাচ্ছে না। তার চেয়েও বড় কথা হচ্ছে, লজ্জা শরমের তো একটা ব্যাপার আছে।
হুট করে বাড়ির হবু জামাই এভাবে হলুদে চলে আসবে, সেই ব্যাপারটাও কেমন মন্দ দেখায়। মানুষজনের গ্রহণ করার ধরনভেদ আলাদা। দেখা যাবে কেউ খুশি হয়ে তনয়কে বরণ করবে, আবার কেউ নাক সিটকাবে। এসব বিষয় কিছু শিওর হয়ে বলা যায় না। তবে তনয় জানে এ বাড়ির মানুষ যথেষ্ট আপ্যায়ন করত তাকে, এমনকি পিহুর সাথে তাকেও হলুদ ছুঁয়ে দিত। কিন্তু মূলত এসব ঝামেলা এড়ানোর জন্যই তার সাহায্যকে বলা। একটুখানি পিহুকে দেখেই ও চলে যাবে। কিছুক্ষণ বাদে পিহুদের বাসার সামনে তনয়ের কালো টেক্সটাইলের এসে থামল। ড্রাইভিং সিট থেকে চুপচাপ ভঙ্গিতে নেমে আসে তনয়। পরনে গোল গলার একটা পাতলা ব্ল্যাক টি শার্ট আর চেকের ট্রাউজার। বন্ধুকে নামতে দেখে এক ঝিলিক হাসি দিয়ে সাথে সাথে মিয়ে গেল সাহাজ। আলগুছে পাঞ্জাবির পকেট থেকে হাত বের করলো, মুখ বুতা করে বলল, নিজের হলুদের দিন কেউ টি শার্ট আর ট্রাউজার পরে আসে? তনয়ের ঠোঁটে নিস্পৃহ হাসি ফুটে উঠতে দেখা গেল। একটুও বিচলিত হলো না সে। আশেপাশে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল, কেউ দেখছে কি না। তারপর সাহাজের দিকে তাকিয়ে বলল, কেউই পড়ে না, কিন্তু আমি পড়লাম বন্ধু। এখন বল, কোথায় আমার বউ, কোথায়? সাহাজ দৃঢ়কণ্ঠে রসিকতার মিশেলে বলল, উপরে আছে। তোকে এই অবস্থায় দেখলে তো মুখে ভেঙচি কেটে চলে যাবে। তনয় এবার একটু সামনে এগিয়ে আসে, চোখে একরকম দুষ্টু জেদ, ঠোঁটে অনুচ্চ হাসি। ধীরে ধীরে হাত বাড়িয়ে সাহায্যের কাঁধে এনে রাখল। আস্তে করে বলল, সেটা দেখা যাবে। মহারানীকে আগে হাজির কর আমার সামনে ফার্স্ট। আমিও দেখি আমার থেকে মুখ ফিরিয়ে সে কিভাবে যায়। সন্ধ্যার আলো পুরোপুরি মিশে গিয়েছে রাতের কুচকুচে ক্যানভাসে। গাছের পাতাগুলো কাঁপছে ক্ষীণ হাওয়ায়। সেই পাতাগুলোর নেই পিহুর নেত্রপল্লব কেঁপে উঠল। এক দফা নয়, পরপর কয়েক দফা। মাথার শাড়ির ঘুমটাটা একপাশে ঝুলে গিয়েছে তার। চোখের মণি যেন বেরিয়ে চলে আসবে এ পর্যায়ে। কয়েক মুহূর্ত শব্দ বেরোলো না মুখ থেকে। পিহু কিছুটা পিছিয়ে এসে দরজায় ঠেকে দাঁড়ালো। ওপারে সাহাজ দাঁড়িয়ে আছে। কি একটা কাজ আছে বলে ছাদ থেকে পিহুকে নিচে নিয়ে এসেছে। ঘরে ঢুকেই পিহু সামনে তনয়কে দেখে একেবারে সপ্তম আশ্চর্যে গিয়ে পৌঁছায়, তাও আবার এই গেটআপে। পিহু কিছুটা অবাক হয়, কিছুটা বললেও ভুল হবে, সে পুরোপুরি অবাক। তবে বলতে গেলে লোকটা এক প্রকার লুকোচুরি করেই এসেছে, তাই বলে এভাবে। ভদ্রতা তো বজায় রাখা উচিত ছিল অন্তত। লোকটা আসলেই অভদ্র। তনয়ের চেহারায় এক প্রকার ছায়াময় তীব্রতা। চোখ দুটো স্থির পিহুর দৃষ্টিতে গেঁথে আছে। পিহু দৃষ্টি নামিয়ে নিল সঙ্গে সঙ্গে। ঢুক গিলে গলা ভিজিয়ে আস্তে করে মাথা তুলে তনয়কেও দেখল। তারপর এক প্রকার জড়তা নিয়েই বলে উঠল, আপনি এখানে? পিহুর গলার স্বর জড়িয়ে আর যাচ্ছে। হালকা কাঁপুনি স্পষ্ট হলো কণ্ঠে। সেটা অস্বস্তির নাকি ভয়ের তা ঠিক বোঝা গেল না। তনয়ের মুখভাব নির্বিকার রইল, কেবল চোখের কোণে খানিকটা নড়ে উঠল, যেন অকারণে কোনো অনুভূতি বয়ে নিয়ে গেছে। ধীর অন্তত স্থিরভাবে বলল, আমার বউকে দেখতে এসেছি, তোমাকে সেই কৈফিয়ত কেন দেব? পিহুর গলা শুকিয়ে আসছে, শব্দগুলো ঠোঁটের কোণে এসে কেমন দলা পাকাচ্ছে। ফলস্বরূপ সে কিছুই বলতে পারছে না উক্ত কথার পিছে। তনয়ের হঠাৎ আবির্ভাব, এই আকস্মিক উপস্থিতি এক আশ্চর্য অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে পিহুর মধ্যে। আচমকা পিহুর দৃষ্টি গিয়ে ঠেকল তনয়ের হাতে ধরা ছোট্ট হলুদের পাত্রটার দিকে। তনয় ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রতিটা পদক্ষেপ পিহুর মধ্যে কালবৈশাখীর ঝড় তুলে দিচ্ছে। তনয় এসে থামল একেবারে পিহুর কাছাকাছি, নাক বরাবর। হাত একটুখানি বাড়ালেই পিহুকে ছোঁয়া যাবে। প্রথমেই হাত বাড়িয়ে ঝুলে থাকা ঘুমটাটা ঠিক করে দিল তনয়।
কিছুক্ষণ নিঃশব্দে দৃষ্টি বিনিময় হলো দুজনের। তনয় হাতে থাকা হলুদের বাটি থেকে অল্প একটু তুলে নিয়ে হাতে মেখে নিল। তারপর ধীরে ধীরে আলতো হাতে পিহুর কপালের মাঝ বরাবর হলুদ মাখাতে শুরু করলো। চোখজোড়া খিচে বন্ধ করে ফেলল পিহু। দুহাত মুঠো করে নিল শক্তভাবে। মুখের কোণে সূক্ষ্ম কাঁপুনি লক্ষ্য করা গেল তার। অস্বস্তি জড়তার মাঝে যেন একেবারে পিষে যাচ্ছে সে। হাত পা কেমন অসাড় হয়ে গিয়েছে, যেন সমস্ত শরীরে হিম ধরে আছে। পিহু অল্প একটু চোখ ফাঁক করল। হলুদ লাগানো শেষে তনয় কিছুটা দূরে এসে দাঁড়িয়েছে। হালকা চাপদাড়ি, এলোমেলো চুলে, ট্রাউজার প্যান্টে দাঁড়িয়ে আছে বিয়ের বর, যে তার হবু বউকে সামান্য হলুদ লাগাতে এসেছে। অথচ তার এরূপ মুখভঙ্গি দেখে কেউ বলবে না যেমনটা পিহুর মনে হচ্ছে। যাও, এখন ছাদে যেতে পারো। ভেবেছিলাম প্রথম হলুদটা আমিই লাগাবো। হলো না। যাই হোক, চাচিই তো লাগিয়েছে। অনুষ্ঠানের আগে আমি লাগিয়ে দিলাম। নাও আই ক্যান ব্রেথ পিসফুলি। এতক্ষণে যেন হুঁশ পেল পিহু। ভাঁজ করা কপাল খুলে গেল। হলুদ লাগানোর জন্য এত রংঢং? আশ্চর্য লোক। হলুদ লাগানোর আগে যেন শ্বাসকষ্টে একেবারে শয্যাশায়ী হয়ে যাচ্ছিল। আমাকে গালি দিচ্ছ নাকি? ঝট করে তনয়ের দিকে তাকিয়ে পড়ল পিহু, কিন্তু মুখে কিছু বলল না। মন তো আসলেই তাই চাচ্ছে, কিন্তু পারছে না। কেন পারছে না? প্রথম দিনের মতো ঝগড়ার এনার্জি কেমন যেন নাই নাই হয়ে যাচ্ছে। হলুদ লাগানো পিহুর কাছে বিরক্তিকর মনে হয়েছে, তবে ততটা না। অবাক হলো পিহু। এটাকে কি বিয়ের সাইড ইফেক্ট বলে? ও মাই গড! পিহু এবার প্রস্তুত করল নিজেকে। সাইড ইফেক্টের ফাঁদে পা দেওয়া যাবে না। তেজি কণ্ঠে বলল, তবে গলা নামিয়ে। সেটা কেন দিতে যাব? অবাক হলো তনয়। দৃষ্টি গাঢ় করে বিস্ময় ফুটিয়ে বলে উঠল, আসলেই না। আমি তো ভেবেছি তুমি আমাকে অভদ্র ভাবো, কথায় কথায় গালি দাও, কিন্তু মুখে প্রকাশ করো না। ওই তো আমি আপনার মতো অভদ্র না। তনয় ঠোঁট বেঁকে হাসল, ধীরকণ্ঠে বলল, আসলেই আমাকে অভদ্র ভাবো তাহলে? ঠিকই ধরেছি আমি, কিন্তু তবুও বিয়ে করছো। বাহ, সাহস আছে তোমার, বলতে হবে। পিহুর ভেতরটা টনটন করে উঠল। রাগ হলো প্রচণ্ড। ঠিক সেই মুহূর্তেই তনয়ের দৃষ্টিতে পিহুর চোখ আটকে গেল। কি যেন একটা ছিল সেই দৃষ্টিতে, যা পিহুর রাগকে এক মুহূর্তে ম্রিয়মাণ করে দিল। চট করে মুখ ফিরিয়ে নিল সে। সাহস না, দুর্ভাগ্য। তনয় দরজার হাতল ধরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পেছনে ফিরে এক কদম এগিয়ে গেল সে পিহুর দিকে। মাথা একটু নিচু করে অধৈর্য কণ্ঠে বলে উঠল, তোমার দুর্ভাগ্যটা তবে আমার জন্য সৌভাগ্য, আর সেটা তোমার সৌভাগ্যে পরিণত হতেও বেশি সময় নেবে না, মিসেস পিহু, আই মিন মাই ডিয়ার ওয়াইফ। পিহু স্থির দৃষ্টিতে বাকরুদ্ধ হয়ে রইল। তনয় আর দাঁড়ালো না। ঘর থেকে বেরিয়ে যেতেও আর বেশি সময় লাগলো না। এক পলকে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে পড়ল। পিহু কিছুক্ষণ ভাবল, আরও গভীরভাবে ভাবার চেষ্টা করল। সৌভাগ্য পাওয়া বা কারোর জন্য সৌভাগ্য হওয়া কি এতটাই সোজা?